কোটার যত রংমহল ভেঙে দাও, গুড়িয়ে দাও। আসলে এটাই সকলের স্লোগান হওয়া উচিত। কি কারণে আমি কতদিন ধরেই এটা নিয়ে মানে দেশে যা একটা তোলপাড় চলতেছে, হাঙ্গামা দাঙ্গামা, পুলিশ মারামারি, এটা সেটা ছাত্রদের সাথে ছাত্রছাত্রীদের সাথে চলতেছে, যে এই যে একটা অবস্থা, মানে কি বলবো আসলে, বাংলাদেশ এমন একটা দেশের মধ্যে পরিণত হয়ে গেছে, এমন একটা দেশে পরিণত হয়েছে যে এখানে ভালোর কোনো মূল্যায়ন নাই। আপনি বছরের পর বছর স্ট্রাগল করে মাথার ঘাম পায়ে ফেলে একটার পর একটা ধাপ পেরিয়ে পেরিয়ে আপনি যখন একটা স্বপ্নের মহলে যাওয়ার জন্য চেষ্টা করবেন, হুট করে দেখবেন কেউ এসে দাবি করে বসছে সে কোটা, সে কোটার মালিক। মানে কোটা এমন একটা জিনিস, মেধার কোনো দাম নাই, পরিশ্রমের কোনো দাম নাই। মানে যে যার একটা কোটা আছে তার আর কোনো চিন্তা নাই, সে তারা মেধা মেধা মেধাওয়ালা হোক আর মেধাবিহীন হোক। আর বেশিরভাগ আমি যে দেখছি, মানে যতটুকু বুঝলাম, যে কোটা থাকলে আর মেধা দিয়ে কি করবে, তারা তাদের আর মেধার দরকার পড়ে না। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। মানে আমরা আসলে কথা বলতেছিলাম একটা পুরান সাবজেক্ট নিয়ে, যা এক সপ্তাহ ধরে চলতেছে আর কি আমাদের দেশে। সেটা হচ্ছে যে কোটা সংস্কার নিয়ে আর কি। যারা অনেকগুলো স্টুডেন্ট, মানে অনেকগুলো বড় ভাই আমাদের আর কি, যারা নাকি বিসিএস ভাইবা পরীক্ষা দিয়েছে, বিসিএস পরীক্ষা দিয়েছে, এরকম অনেক, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করা অনেক বড় ভাই স্টুডেন্ট ছাত্ররা, তারা নাকি মানে চাকরি পাচ্ছে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে কোটার মাধ্যমে, মানে অর্ধেকের বেশি নাকি কোটার মাধ্যমে চলে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটা ঠিক আছে, আমি মেনে নিলাম, যুদ্ধ হয়েছে আজ থেকে 50-60 বছর, কত আহ, কত 71 হয়েছে, আজকে 30, আর হলো 40, এদিক দিয়ে হলো 25, ধরেন 30 আর 25-এ 55 বছর হয়ে যাচ্ছে। তাহলে যে যুদ্ধ করেছে পেলে সে পাবে, সুবিধা পালে সে পাবে। আর হয়তো বা বড় জোর গেলে তার ছেলে পেতে পারে, যে আমার বাবা যুদ্ধ করেছিল, যুদ্ধের সময় পা একটা ভেঙে গেছে বা হাত একটা ভেঙে গেছে বা বিকলাঙ্গ হয়ে গেছে, আমার বাবা পরিশ্রম করতে পারছে না, তাহলে ওইটার সুবিধাটা আমাকে দেওয়া হোক, হয়তো বা ছেলে পর্যন্ত যেতে পারে। কিন্তু যেই ছেলে অংশগ্রহণই করলো না, প্লাস তার বাবাও অংশগ্রহণ করে, তার ছেলের বাবাও অংশগ্রহণ করে নাই, তার মানে নাতি আর কি, আমি নাতির কথা বলছি, যেই নাতি যুদ্ধের অংশগ্রহণই করলো না, তার বাবাও করেনি, সেই নাতি কিভাবে এই কোঠা সংস্কারের মধ্যে গিয়ে পড়লো, আমাকে একটু বুঝিয়ে বলবেন আপনারা। এটা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? পারে না। কারণ তার বাবা পেলে পেতে পারে যে হ্যাঁ তার বাবা যুদ্ধ করেছে, মানে তার ছেলে দাদার কথা বলছে আর কি, তার দাদা যুদ্ধ করেছে, দাদা যুদ্ধ করে মারা গেছে অথবা বিকলাঙ্গ হয়ে গেছে, সেটা সুবিধা তার বাবা পাবে। কিন্তু আমি তো আর যুদ্ধ করি নাই বা আমার বাবাও যুদ্ধ করে নাই, তাহলে আমি নাতি হয়ে সেটা সুবিধা কিভাবে পাবো? এটা কি কখনো সম্ভব? এটা আসলে আমরা আমরা যা দেখছি সেটা সত্যি কথা বলতে একটা বাস্তব একটা আন্দোলন, এবং সেটা গ্রহণযোগ্য একটা আন্দোলন। আমি চাই সেই আন্দোলনটার একটা সুনির্দিষ্ট এবং খুব গঠনমূলক একটা সমাধান হোক। এই সংস্কারটা, কয়েকটা ব্যানার দেখলাম ওই ছাত্র আন্দোলন করছে এবং রাস্তার মধ্যে লাগিয়ে রাখছে, রাষ্ট্র সংস্কার কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। এই কথাটার অর্থ হচ্ছে যে রাষ্ট্র যে ভুল ভাবে চলছে এবং ভুল পথে চলছে, সেটার আর একটা দৃষ্টান্ত হলো এটা, যে কোটা সংস্কার নিয়ে যে কথাটা আমরা বলতেছি। আবার আরেকটা বিষয় যদি না বললেই হয় না, এখন আমরা জানতাম একটা সময় কি জানতাম, যারা বিশেষ ক্যাডার হয়, বিশেষ করে যারা বিশেষ ক্যাডার হয়, তারা আমাদের আমাদের দেশের একদম সর্বোচ্চ মেধাস্থানের, মানে সম্মানপ্রাপ্ত বড় ভাই বা স্টুডেন্ট, আমরা আমরা জানতাম। এখন দেখি সেই সেই জায়গাটাও আমাদের নড়বড়, মানে সেই জায়গাটাতেও এখন প্রশ্ন কেনাবেচা হয়। তাহলে এই যদি হয় আমাদের দেশের শাসন ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, তাহলে কি আমাদের দেশ উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে ডুবছে, সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি। 700 জন মানুষ নাকি প্রশ্ন কিনেছে, বিশেষ প্রশ্ন, 700 জন মানুষ। এখন আমার কথা হলো, 700 জন মানুষের মধ্যে 500 কতজন যেন উন্নীত হয়েছে, আর 116 জনই, মানে 148 জনই মনে হয় মানে অকৃতকার্য। এখন কথা হচ্ছে, ওই যে যারা আহ, প্রশ্ন কিনলো, তাহলে তাদের কি ভবিষ্যৎটা হবে এখন? তার মানে বোঝা গেল বাংলাদেশে নিশ্চয়তা বলতে কিছু নেই। কারণ আমি প্রশ্ন টাকা দিয়ে কিনেছি, কিনার পরও যদি আমি পদ না পাই, তাহলে সেই আমার আমার মতো ছেলের এই দেশে ভবিষ্যৎটা কি, আমাকে বলেন। যারা পদ কিনেছে তারা হয়তো বা তাদের সর্বস্ব শেষ করে তারপর এই আপনার এই প্রশ্নগুলো কিনেছে, যে জীবনের আর আছে কি এটি লাস্ট সুযোগ, সর্বস্ব দিয়েই তারা চেষ্টা করেছে।
এখন আমার কথা হলো, এই যে 148 জন উম, কৃতকার্য হতে পারে নাই, তাহলে তাদের ভবিষ্যৎটা কি হবে? এখন তারা কোথায় যে গিয়ে দাঁড়াবে? আর আমাদের শিক্ষা ব্যবস্থায় ইভান কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা এখন কাদের উপরে তাহলে আস্থা রাখবো? মানে কাদের উপর ভরসা করে আমরা পথ চলবো? আমাকে আমাদের বলতে পারেন? এই যে অনিশ্চয়তার একটা দেশ, অনিশ্চয়তার একটা শাসন ব্যবস্থা, অনিশ্চয়তার গঠন ব্যবস্থা, এই থেকে আমাদের বের হওয়ার কি আর কোনো উপায় আছে? উপায় একটাই, যা আমাদের স্টুডেন্টরা করছে, আমার ছাত্র সমাজরা করছে। ওই রাস্তা অবরোধ করছে, শাহবাগে আন্দোলন করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে। সেদিনও দেখলাম পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। মানে এই যে একটা অবস্থা, কেন ভাই? এটা তো ঘৃণিত একটা কাজ। আমরা পুলিশরা আমাদের সেবক, পুলিশরা আমাদের সুন্দর একটা শাসন ব্যবস্থা গঠন করতে সহযোগিতা করেন, আবার পরিচালনা করেন। তারা কেন ছাত্র সমাজ, যেই ছাত্র সমাজ উদ্যোগ নেওয়ার কারণে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি, যে ছাত্র সমাজের উদ্যোগে এবং যে ছাত্র সমাজের অংশগ্রহণে আজকে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, সেই স্বাধীন দেশে সেই ছাত্র সমাজই আজকে নিপীড়িত, নির্যাতিত। এটা কি আমাদের দেশের কোনো ফ্যাসিলিটি বা এটা দেশের কোনো সুযোগ সুবিধার মধ্যে পড়ে? আপনাদের কি মনে হয়? তবে যাই হোক, এই দেশের এই অরাজকতা, এই দুর্বল শাসন ব্যবস্থা আর এই অগঠনমূলক পরিবেশ থেকে আমাদের সবারই উচিত বেঁচে ওঠা, এবং সবারই উচিত এর সাথে কোটা সংস্কারের সাথে একসাথে তাল মিলিয়ে সামনের পথ এগিয়ে চলা। আর যারা কোঠা আন্দোলনের সাথে জড়িত, সকালকে শুভকামনা। এবং যারা কোঠা আন্দোলনের বিপক্ষে আছেন তাদেরকে বলি, দেখেন, আপনি হয়তো কোটা নিয়ে অনেক খুশিতে আছেন, কিন্তু একটা জিনিস মাথায় চিন্তা করে দেখেন, যারা কোটা ছাড়া আপনার চাকরির জন্য বা বিভিন্ন পদের জন্য যুদ্ধ করছে, তাদের অবস্থাটা একবার মাথায় চিন্তা করে দেখুন, যে তারা কতটা পরিশ্রম করে, কতটা ঘাম ঝরিয়ে, কতটা টাকা অপচয় করে বা কতটা টাকা খরচ করে, কতটা স্বপ্ন নিয়ে তারা এই যুদ্ধে নেমেছে। আপনাদের যারা কোঠা নিয়ে আপনারা যারা বৈষম্য তৈরি করতে চাচ্ছেন, তাদেরকে একটা কথাই বলবো, আপনারা এই কোঠাটা বাদ দিয়ে দিন। চলুন সবাই মেধার তালিকায় উত্তীর্ণ হই এবং মেধা দিয়ে দেশটাকে আমরা সুন্দরভাবে গঠন করি। আর যাই হোক, আজ এ পর্যন্তই থাক। ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।